সবাই অবাক চোখে ওর মুখ দেখছিল। নবই সাহস করে আবার বলল, ও ওরা কি ছিল খুড়ো? আমরা 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 তো কিছুই বুঝতে পারছি না। আর 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 ওরা আমাদের ফসলের উপর হামলা করতেই বা যাচ্ছিল কেন? সব বলছি, সব। বস তোরা, আর ভয় নেই, ওরা এখন আর ফিরবে না। বস। গগন বুড়ো এ কথা বলে ঘটির বাকি জলটা ঢকঢক করে গলায় ঢেলে দিল। ওরা সব ভয়ে ভয়ে এদিক ওদিক দেখছিল। মনে হচ্ছে যেন দূরের আঁধার থেকে এখনো কারা ওদের দেখছে। শোন, বলি তোদের সবটা, তোদের জেনে রাখা দরকার। এই ক্ষীরপুরি গ্রামের বাতাসে কি ভয়ানক অভিশাপ মিশে আছে, জেনে রাখ তোরা। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন এই ক্ষীরপুলি গ্রাম সবে পত্তন হচ্ছে। আমাদের পাশের বড় গ্রাম মানে পদ্মাহাটি তখন বেশ বর্ধিষ্ণু গাঁ। তা সেই পদ্মাহাটি গ্রামে বাস করতেন জমিদার অক্ষয় লাল লাহিড়ী। তার মতো কুটিল আর অত্যাচারী জমিদার সেই সময় এই এলাকায় আর দুটি ছিল না। প্রজাদের ওপর নিপীড়ন থেকে শুরু করে বেশি পরিমাণে খাজনা আদায় সব তিনি করতেন। আর তার এই কাজে তাকে সাহায্য করত তার বিশাল এক লেঠেল বাহিনী। আশেপাশের গ্রাম থেকে সব লেঠেলরা এই জমিদারের হয়ে কুকীর্তিগুলো সারত। আমি যে সময়ের কথা বলছি সে বছর হঠাৎ খরা দেখা দিল এই ক্ষীরপুলিতে। মাঠে ঘাটে ফসল যাওয়া হয়েছিল, তাতে জমিদারের খাজনা মেটানো সম্ভব ছিল না। আমাদের নিজেদেরই দুবেলা দুমুঠো ভাত জুটছিল অতি কষ্টে। তা এমনই একদিন তীব্র গরমে জমিদারের কাছারিতে গ্রামের মাতব্বর চাষিদের ডাক পড়ল। তার মধ্যে আমার বাবাও ছিলেন। আমিও গিয়েছিলাম তেনার সাথে। জমিদার বাবু, এই ক্ষীরপুলি গ্রামের সবাই আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আপনি আমাদের রক্ষাকর্তা, যদি একটু দয়া করে শুনতেন। শোনো, খাজনা মকুবের কথা যদি বলো তবে কোনো সুবিধা হবে না, কিন্তু বুঝেছ? তোদের খাজনা মকুব করলে আমি সরকার বাহাদুরের ঘরে আমার খাজনা জমা দেবো কি করে? অত বাগা চাষার দল, আর ধান তো মাঠে হয়েছে, আবার খাজনা মকুবের কথা বলিস কোন মুখে? হ্যাঁ, কিন্তু হুজুর, খরা হলো যে এবার, বৃষ্টির কোনো চিহ্ন নেই। মাঠের ওই কটা ধান তাও যদি আপনি খাজনা বলে নিয়ে নেন, তাহলে তাহলে ছেলেপুলে নিয়ে যে আমরা না খেয়ে মরবো। চপ, আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এই বল, আজ রাতের মধ্যেই এই শালাদের জমির সব ধান সব ফসল আমার গোলায় তুলবি। আর যদি কেউ বেগরবাই করে তো মেরে হাড় গুঁড়ো করে দিবি, বুঝেছিস? না খেয়ে কি করে ওদের এত তেজ বজায় থাকে আমিও দেখতে চাই। বল্লভ ছিল সেই জমিদারের লাঠিয়ালদের সর্দার। জমিদারের আদেশেই এই লাঠিয়ালরা কত মানুষের ঘর পুড়িয়েছে, আর খুন যে কত করেছে তার তো কোনো লেখাজোখা নেই। ঠিক আছে জমিদার বাবু, আপনার হুকুম আমরা জান দিয়ে পালন করব। আজ রাতের মধ্যেই ওদের সব ধান আপনার গোলায় উঠবে। বেশ বেশ, এবার তোরা সব ভাগ এখান থেকে। এই বল, ভাগা এদের এখান থেকে। জমিদারের আদেশে সেদিন লাঠিয়ালের দল আমাদের একরকম মারতে মারতেই বের করে দিয়েছিল কাছারি থেকে। সেদিন বাবা আর অন্যান্য চাষিদের চোখে দেখেছিলাম শুধু চরম ক্রোধ আর ঘৃণা। সন্ধ্যের আধার নামার পর গ্রামের বটতলায় আমার বাবা আর অন্যান্য চাষিরা বসালো তাদের এক গোপন সভা। সবাই সেখানে নিজেদের মতামত দিচ্ছিল। কি করা যায় বলো তো হরগুনি? আজ রাতে যদি লাঠিয়ালের দলকে আটকানো না যায়, তবে আমাদের মাঠের ফসলের একটা দানাও অবশিষ্ট থাকবে না যে। গায়ে চড়ে যেও ওদের আটকাবো সে শক্তি আমাদের দেহে নেই। চোখের সামনে এই অন্যায় দেখতে হবে। হে ভগবান, তুমি রক্ষা করো। চাষিদের এই হাহাকারে বাবার যেন রোগ চেপে গেল। আমার বাবাও সেকালের নাম করা গুণিন ছিলেন, কিন্তু কিছু চাষের জমি আমাদেরও ছিল। শোনো তোমরা, একটা কাজ করা যায়। আমি একটা বুদ্ধি ভেবেছি, কিন্তু তাতে তোমরা রাজি হবে কিনা জানি না, কারণ এই কাজে ভীষণ ঝুঁকি। এই দুঃসময়ে নিজেদের মাঠের ফসল বাঁচাতে আমরা আমরা দরকার পড়লে মানুষ খুন করতেও রাজি। তুমি বলো, কি 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 বুদ্ধি বের করেছো? আমার বাবার চোখে সেদিন আমি দেখেছিলাম এক আকাশ ঘৃণা আর রাগ। সেদিন রাতেই যে ঘটনা ঘটল তাতে এই গ্রামের ওপর ছড়িয়ে পড়ল করাল এক অভিশাপ।
রাত নামলো। সেদিনও ছিল এমন এক পূর্ণিমা। আকাশে চাঁদ ছিল গোল থালার মতো। জমিদার বাড়ির থেকে কিছু দূরে ছিল বিশাল একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরেই নিজেদের জমায়েত করত লেঠেলরা। জমিদার বাড়ির ভেতর মদ মাংস কোনো কিছু ভক্ষণ করা নিষিদ্ধ ছিল, তাই লেঠেলরা এই ঘরে জমায়েত হতো। সেদিনও ঘরের মধ্যে মাংস আর সুরার ফোয়ারা ছড়াচ্ছিল বল্লভদের দলটা। এরপরেই তারা হামলা চালাতে যাবে ধান ক্ষেতগুলোর ওপর। হঠাৎ কুঁড়ে ঘরটার দরজার মুখেই জ্বলে উঠল আগুন। কয়েক মুহূর্তের মধ্যে গোটা বাড়িটাতে আগুন ছড়িয়ে পড়ল। আর্ত চিৎকারের সাথে সাথে বাতাসে আর্তনাদ মিশে যেতে লাগলো। বল্লভদের দলটা দরজায় আগুন দেখে বেরোতেও পারল না কুঁড়ে ঘরখানা থেকে। আগুনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল হরগুনিন আর দু একজন চাষি। তাদের হাতে মশাল। আগুনের ছাঁচে তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে সবার চোখের আগার ঘৃণা। কাজটা কি ঠিক হলো হরগুনিন? শোনো ভানুদা, নিজেদের চাষের ফসল বাঁচাতে আমাদের এটাই করণীয় ছিল। আর এরা তো কেউ ভালো মানুষ ছিল না, সবকটাই ছিল খুনি আর ঠ্যাঙাড়ে। এদের না মারলে আমরা আমরা যে না খেয়ে মরতাম। কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার হরগুনিন? কি কি ভাবছো? এরা সব নিজেদের শেষ কাজ অসমাপ্ত রেখে মরল। এরা ফিরে আসবেই। হে মা কালী, আজ রাতটা রক্ষে করো। সবাই অপলক চোখে চেয়ে দেখছিল ঘরটাকে পুড়ে যেতে। ঘরের ভেতরে যারা ছিল তারাও ততক্ষণে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। সবার মনেই হরগুনিনের কথায় এবার ভয় জমা হতে লাগলো। তখন অনেক রাত হয়েছে। এই বিশাল ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হাওয়া। ধান গাছগুলোর মাথা দুলছে বাতাসে। আমি, আমার বাপ হরগুনিন আর গ্রামের আরো বেশ কিছু চাষিরা সবাই সেদিন পাহারা দিতে লাগলাম আমাদের চাষের ক্ষেত। সবারই মন ভয়ে একেবারে বুঝে আছে। গুনিন, কি মনে হয় কি হতে পারে? জানি না গো, আমার মন শুধু খুঁতখুত করছে। এতগুলো লোককে পুড়িয়ে মারলাম, কি যে হবে। ওরা সবাই এসবই আলোচনা করছিল, কিন্তু তার মধ্যে হঠাৎ একটা আজব ঘটনা আমি দেখলাম। আকাশের চাঁদটা কেমন যেন সবজে রং ধারণ করেছে, যেন গাঢ় সবুজ মেঘ আকাশটাকে ঢেকে দিচ্ছে ধীরে ধীরে। গুনিন, ওই দেখো, ওরা বংশী কাকার কথায় সবাই জঙ্গলের কালো কালো গাছের দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক কাণ্ড। দেখলাম জঙ্গলের সীমানায় কালো কালো ছায়ার দল। তাদের হাতে ধরা সাদা কাস্তে। চোখগুলো দেখে মনে হচ্ছে তার থেকে যেন ঘৃণা ঝরে পড়ছে। আমার বাবা ওদের দেখেই হাতে তুলে নিল একতলা মাটি। তারপর বিড়বিড় করে মন্তর পড়তে লাগলো। আকাশে বিদ্যুতের চমক দেখা দিল এদিক ওদিক। গুনিন, জলদি করো গুনিন, ওরা ওরা প্রায় আমাদের কাছে এসে পড়েছে। ছায়ার দল সত্যি কয়েক মুহূর্তের মধ্যে আমাদের প্রায় কাছে এসে পড়েছিল। ফসল কাটার আগে হয়তো এই সদ্য মৃত প্রেতের দল আমাদেরই সেদিন কচু কাটা করত। এমন সময় আমার বাবা দু হাতের মাটি ছড়িয়ে দিতে লাগলো বাতাসে, আর প্রবল তীব্রস্বরে বলে যেতে লাগলো এক কোনো অজানা মন্ত্র। আর সাথে সাথেই ছায়াগুলো এক এক করে কাপড়ের মতো ছিঁড়ে বাতাসে মিশে যেতে লাগলো। এরপর ধীরে ধীরে বাতাস থামলো, পরিবেশ আবার স্বাভাবিক হয়ে এলো। হরগুনিন ধপ করে বসে পড়ল মাটিতে, আকাশের দিকে মুখ তুলে বলল, শোনো, এই ব্যাপারখানার এখানেই শেষ হবে না। এই অতৃপ্ত প্রেতের দল আবার হয়তো সময়ের চাকা ঘুরলে ফিরে আসবে। এই গ্রামের বাতাসে অভিশাপ হয়ে থেকে যাবে এরা। আমি সেটা বুঝতে পারছি গো। এ কি অভিশাপ আমরা ছড়িয়ে দিলাম ক্ষীরপুরীর ওপর! হে ভগবান, তুমি রক্ষা করো। ওদের আমরা হত্যা না করলে আমাদের সব ফসল ওরা কেটে নিয়ে যেত, আর ছেলে পুলে নিয়ে এবার দুর্ভিক্ষে মরতে হতো আমাদের। তোমরা চিন্তা করো না, আমার অবর্তমানে আমার এই ছেলে রক্ষা করবে এই গ্রামকে, এই ফসলের জমিকে। আমি সে বিদ্যে ওকে দিয়ে যাব। এ কথা বলে আমার বাপ আমার মুখের দিকে তাকালো। আমি সেই থেকে আজ অবধি শুধু প্রতীক্ষাই করে গেছি ওরা আবার কবে আসবে বলে। অপেক্ষা করতে করতে এই বুড়ো বয়সে আবার ওদের দেখা পেলাম আমি। ওরা ওরা এই গ্রামের মধ্যে মিশে থাকা এক অভিশাপ। ও খুড়ো,
এরপর যদি কখনো ওরা ফিরে আসে, আমরা আমরা কি করব তাহলে? কি করব খুড়ো আমরা? ভয় পাস না নবু পাঁচু তোরা। আমি যতদিন বেঁচে আছি প্রাণ দিয়ে আটকাবো ওদের। আর আমার মৃত্যুর আগে তোদের সবাইকে শিখিয়ে দেবো আমার এই গুণিন বিদ্যে। ভয় পাস না। রাত হচ্ছে, সব বাড়ি যায় এবার। কাল ফসল তোলার দিন, খুশির দিন। যা যা যা, সব বাড়ি যা। সবাই অবাক হয়ে দেখছিল গগন মাঝিকে। এই বুড়োটাকে সবাই পাগল ভাবলেও এখন তারা বুঝল সে কত বড় রক্ষাকর্তা তাদের। আকাশের চাঁদটাও যেন তাদের এই ভাবনায় সায় দিল।